বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। তারা জানিয়েছে নতুন উদ্যোক্তাদের মূলধন জোগাতে ইনসেপ্টা $10 লাখ এবং জাইকা বিশেষ তহবিল গঠন করবে। সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। জনাব আব্দুল আওয়াল মিন্টু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। আপনার কাছে যেটি জানতে চাই, যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে সরকারের নেওয়া পদক্ষেপ কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন? দেখুন, যেই ট্যারিফটা ডিক্লেয়ার করছে এখন আমেরিকা, আমি মনে করি ইউএসএও জানে যে এই ট্যারিফ ঠিকমতো কার্যকর হবে না। কারণ এই ট্যারিফ কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউনাইটেড স্টেটস। তবে আমার মনে হয় এটা হলো প্রেসিডেন্ট ট্রাম্পের একটা নেগোসিয়েশনের টেবিলে আনার জন্য এক ধরনের ট্রিক। এবং আমেরিকা থেকেও বলা হচ্ছে এই পর্যন্ত প্রায় 50টা দেশ অলরেডি নেগোসিয়েট করার জন্য তাদেরকে চিঠি লিখছে। তবে একটা কথা আপনাকে বলি যে এই যে ট্যারিফ যেটা দিচ্ছে, আমাদের থেকেও বেশি ট্যারিফ অন্যান্য দেশে যারা আমাদের সাথে কম্পিট করে। যেমন ধরেন, আমাদের গার্মেন্ট হলো মেইন এক্সপোর্ট, অলমোস্ট 82% অব দ্য টোটাল এক্সপোর্ট হলো আমাদের গার্মেন্ট বা গার্মেন্ট রিলেটেড প্রোডাক্ট। আমাদের থেকে বেশি গার্মেন্ট এক্সপোর্ট করে চায়না, আর আমাদের কম্পিটিটর হলো মেইনলি ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া। তাদের উপরেও কিন্তু ট্যারিফ আমাদের থেকে বেশি ইম্পোজ করা হয়েছে। তাতে এখন পর্যন্ত আমি পুরোপুরি না বুঝলেও এটা বা আমরা হিসাব না করলেও এটা আমাদের খুব এফেক্ট হবে আমার কাছে মনে হয় না। আর তাছাড়া আমাদের বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছেন নেগোসিয়েট করার জন্য, তাতে আমার মনে হয় আমাদের এই সংকটটা কেটে যাবে। কারণ এটা আমি মনে করি আমেরিকার একটা নেগোসিয়েটিং প্র্যাকটিস। আর আমরা এক্সপোর্ট করি আমেরিকাতে, যাই করি আমরা ইম্পোর্ট করি প্রায় $2.5 বিলিয়ন। তার উপরে টোটাল আমাদের যে ট্যাক্স সেটা হলো 1500 কোটি। তো এই 1500 কোটি যদি আপনি নেগোসিয়েট করি, আপনি কমান, তাহলে আপনার এক্সপোর্টের উপরে ট্যারিফ আরো কমে যাবে। তাতে কিন্তু আমরা চায়না, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া থেকে বেটার পজিশনে থাকবো আমাদের মেইন এক্সপোর্ট গার্মেন্ট নিয়ে। তো সেই হিসাবে পুরোপুরি এটাতে এফেক্ট কি হবে এখন বোঝা না গেলেও আমার ধারণা যে আমরা আলটিমেটলি খুব বেশি ক্ষতিগ্রস্ত হব না। জি, জনাব আব্দুল আওয়াল মিন্টু, আপনার কাছে আরেকটি প্রশ্ন। আমার পোশাক খাতের ব্যবসায়ীরা কি কোনো পদক্ষেপ নিতে পারে কিনা এই বিষয়টিতে? না, ব্যবসায়ী তো আলোচনার কিছু না। এটা ট্যারিফ তো নির্ধারণ করবে বা ট্যাক্স নির্ধারণ করবে সরকার। অতএব সরকার ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আমেরিকাকে রেসপন্স করা উচিত যে আমরা কি ধরনের পদক্ষেপ নেব যাতে করে আমাদের এই ট্যারিফটা কমিয়ে আনে এবং যাতে করে আমরা অন্য দেশের সাথে আমরা প্রতিযোগিতামূলক হতে পারি আর কি। জি, আমাদের এই যুক্তরাষ্ট্রকে যে কূটনৈতিক মোকাবিলা আসলে কতটা মুনশিয়ানা দেখাতে পারছে বাংলাদেশে? একটু আবার প্রশ্নটা করেন। জি, আপনার কাছে যেটা জানতে চাইছিলাম যে এই যে যুক্তরাষ্ট্রকে যে কূটনৈতিক ভাবে মোকাবেলায় কতটা মুনশিয়ানা দেখাতে পারছে বাংলাদেশে। আপনি কৌশলের কথা বলছিলেন যে যদি কৌশল হয়ে থাকে, আমরা আলোচনার জন্য চেয়েছি কথা বলার জন্য, সার্বিকভাবে কূটনৈতিকভাবে আমরা আসলে কতটুকু মুনশিয়ানা দেখাতে পারছি? আমি সরি, আমি প্রশ্নটা কিন্তু আমার যে সাউন্ডে কিন্তু আমি প্রশ্নটা পুরোপুরি বুঝি নাই। জি, জনাব আব্দুল আওয়াল মিন্টু, যেটি জানতে চাইছিলাম যে এই যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে মোকাবেলায় কতটা মুনশিয়ানা আমরা দেখাতে পারছি? এখনো তো কূটনৈতিক শুরু হয় নাই। তবে আমি যতটুকু জানি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা অলরেডি গতকালকে একটা মিটিং করছেন এবং অলরেডি একটা ডিসিশন হচ্ছে যে আমরা আমেরিকান প্রেসিডেন্টকে আমরা চিঠি দিব এবং রেসপন্ড করব পজিটিভলি, যেন আমরা এই ট্যারিফ নিয়ে আমরা আলোচনা করতে চাই।
তো সেই পদক্ষেপ যদি নেয় তাহলে আমি মনে করি যথাযথভাবে আপাতত পদক্ষেপ নেওয়া হচ্ছে আর কি। জি, জনাব আব্দুল আল মিন্টু, আপনি বলছিলেন যে কৌশল হতে পারে এটি যুক্তরাষ্ট্রের, এবং পাশাপাশি আমরা খুব ক্ষতিগ্রস্ত হব না, সেই কৌশলটা আসলে কি হতে পারে বলে আপনি মনে করছেন? আসলে কৌশল হলো, আমরা আমেরিকা থেকে এখন প্রায় $2.8 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি। এই ইম্পোর্টের উপরে টোটাল যে ট্যাক্স, আজকে পেপারে দেখলাম টোটাল 1500 কোটি। তো আমেরিকার যে মেইন প্রোডাক্ট যেগুলো আমাদের দেশে আসে, এগুলির উপরে যদি আমরা ট্যাক্স একটু কমাই দিই, কাস্টম ডিউটি, তাহলে আমেরিকা এটাকে পজিটিভ রেসপন্স হিসেবে নেবে। পজিটিভ রেসপন্স নিয়ে যদি তারা পজিটিভ ডিসিশন নেয় তাহলে আমাদের ট্যারিফটা কমে আসবে। আচ্ছা, জি, আপনার উত্তর স্পষ্ট জনাব আব্দুল আল মিন্টু। আরেকটি বিষয় যেটি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে বিনিয়োগ সম্মেলন, সেটি থেকে আসলে সরাসরি বিদেশি বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা আসলে কতটুকু, অর্থাৎ এই বিনিয়োগ সম্মেলনে আসলে বাংলাদেশ কতটুকু লাভবান হবে আসলে? আমি মনে করি এটা সরকারের একটা ভালো পদক্ষেপ, স্পেশালি বিডা যে পদক্ষেপ নিয়েছে বিভিন্ন বিনিয়োগকারী দেশ ওদেরকে একত্র করার জন্য, সেটা একটা ইতিবাচক পদক্ষেপ। আপনার যে কোনো দেশে যখন বিনিয়োগ দরকার হয় তখন তো আপনি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। তো আমি মনে করি এই ধরনের একটা সম্মেলন বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। তবে এখানে একটা কথা না বললেই নয়, আমরা যতই বিনিয়োগকারীদের আমরা চেষ্টা করি আনতে, দেখেন বিনিয়োগ যারা করে তারা কতগুলো প্র্যাকটিক্যাল জিনিস দেখে। একটা হলো আপনার দেশের যে পরিসংখ্যান আপনাদের সেটা ঠিক আছে কিনা, আপনার দেশের আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা, আপনার দেশের রাজনৈতিক অনিশ্চয়তা নাকি রাজনৈতিক স্থিতিশীলতা আছে কিনা, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর কিরকম, আপনার দেশের রাজস্ব নীতি এবং মনিটারি পলিসির ভিতরে সামঞ্জস্য আছে কিনা, আপনার যে গভর্নেন্স শাসন, সেই শাসনের জন্য যে ইনস্টিটিউশনগুলো লাগে এই ইনস্টিটিউশনগুলো ঠিকমতো ফাংশন করতেছে কিনা, তারপরে আপনার মনে করেন পাওয়ার এবং এনার্জি একটা ইস্যু আছে, এক্সচেঞ্জ রেট একটা ইস্যু আছে, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি একটা ইস্যু আছে, লেবার আনরেস্ট একটা ইস্যু আছে, তারপরে আপনার এখানে অ্যাভেলেবেল র মেটেরিয়াল কি আছে। এই সবগুলোকে একত্র করে যখন একটা বিনিয়োগকারী দেখবে যে এই দেশে বিনিয়োগ করলে আমি বিনিয়োগ ফেরত পাবো এবং মুনাফা করতে পারবো, তখন তিনি বিনিয়োগ করবেন। তবে বিনিয়োগের ক্ষেত্র তৈরি করার জন্য সরকার যে চেষ্টা নিচ্ছেন সেটাকে আমি সাধুবাদ জানাই। জি, আপনি যে পয়েন্টগুলো আপনি তুলে ধরেছেন, অর্থাৎ বিনিয়োগ বান্ধব পরিবেশ, বাংলাদেশ কি এখন আসলে বিনিয়োগ করার জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ বাংলাদেশে কি আছে? আপনার পয়েন্টের প্রেক্ষিতে আসলে আমার প্রশ্ন। দেখুন, অর্থনীতিতে একটা কথা আছে, অর্থনীতি এবং রাজনীতি একে অপর থেকে আলাদা কিছু না। এখন বাংলাদেশে বর্তমানে একদিক দিয়ে রাজনৈতিক ইনস্টেবিলিটি যাই হোক, একটা রাজনৈতিক অনিশ্চয়তা আছে। সরকার বলতেছে আমরা ডিসেম্বরে নির্বাচন দেব, কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না। অতএব একটা দেশে যদি রাজনীতি ঠিক না থাকে সেই দেশে অর্থনীতিও ঠিক থাকে না। আর বিনিয়োগ অর্থনীতির একটা পার্ট। আপনি যদি জিডিপি ধরেন, জিডিপির যেমন সরকারি খরচ, প্রাইভেট খরচ, বিনিয়োগ, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এগুলি হল জিডিপিতে মূল প্রতিপাদ্য। তো এখন এর ভিতরে ইনভেস্টমেন্ট একটা পার্ট। এখন আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন, সেটা যদি রাজনীতি ঠিক না হয় তাহলে অর্থনীতি কোনো দেশে ঠিক খুব ভালো হয় এরকম কোনো আমার জানা নাই কোনো দেশ। কারণ রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আর অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। অতএব আমি মনে করি ভবিষ্যতে যখন রাজনৈতিক অনিশ্চয়তা কেটে যাবে, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, দেশে একটা রাজনৈতিক সরকার বা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তখন যে কাজগুলো এখন বিডা করতেছে বা বিনিয়োগ বোর্ড করতেছে এগুলি তখন যাইয়া ফলপ্রসূ হবে আমি আশা করি।
জি, আপনি তার মানে বলছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা অর্থাৎ রাজনৈতিক সরকার আসলেই আসলে কি এই বিনিয়োগ বান্ধব পরিবেশ বাংলাদেশে তৈরি হবে? সেটাই আমি মনে করি, যে কোনো দেশে বিনিয়োগের জন্য বা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অথবা অর্থনৈতিক উন্নয়নের জন্য অথবা দেশে বৈষম্য কমানোর জন্য রাজনীতি অত্যন্ত জরুরি এবং রাজনৈতিক সরকারও অত্যন্ত জরুরি। আমি যখন রাজনৈতিক সরকার বলি, তার মানে হলো একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা জনগণের প্রতিনিধিত্বশীল সরকার, যে সরকার জনগণের সরকার হিসেবে মেনে নেবে বা জনগণের সরকার জনগণ প্রতিষ্ঠা করবে, তখন রাজনীতি ঠিক হবে, সাথে সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে, অর্থনৈতিক উন্নয়নও বাড়বে। যেই অর্থনৈতিক উন্নয়ন যখন করা হবে, তখন রাজনীতিবিদেরাই এই বৈষম্যটা কমিয়ে আনার চেষ্টা করবে। রাজনীতি যদি আমরা ঠিক না করি, রাজনৈতিক অনিশ্চয়তা যদি থাকে, তাহলে সেখানে বিনিয়োগও কম হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধিও কম হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি কম হয়, অর্থনৈতিক উন্নয়নও ঠিক মতো হবে না। অর্থনৈতিক উন্নয়ন যদি ঠিক মতো না হয়, তাহলে বৈষম্য কমবে না। জি, জনাব আব্দুল আল মিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে আলোচনা করবার জন্য।